অনুব্রত এবং আইসির অডিও বিতর্কে কেটেছে একটি সপ্তাহ। এই বিতর্কের মাঝে অবশেষে 7 দিন পর অনুব্রত মণ্ডল বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে হাজিরা দিলেন। বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ অনুব্রত মণ্ডল বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে এসে পৌঁছান। সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা পুলিশের বিভিন্ন তদন্তকারী অফিসাররা দীর্ঘক্ষণ অনুব্রতকে বসিয়ে রেখে বিকেল 5:30 পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডল এসটিপিও অফিস থেকে বেরিয়ে বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দিকে যান। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসি লিটন হালদারের অডিও ভাইরালের অভিযোগে বীরভূম জেলা পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। পরে অনুব্রতকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে দুবার হাজিরা দেওয়ার নোটিশ পাঠালেও অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতা দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। এমনকি গত রবিবার তার আইনজীবীদের নিয়ে তিনি অসুস্থ হয়ে 5 দিন বাড়িতে বেড রেস্ট নিয়েছেন তার একটি প্রমাণপত্র জমা দেয় পুলিশ আধিকারিকের কাছে। যদিও তারপরেই বিরোধীরা অনুব্রত গ্রেপ্তারির দাবিতে জেলায় বিক্ষোভ শুরু করেন। তারপরে বীরভূম জেলা পুলিশ ফের অনুব্রতর 5 দিন পর হাজিরার নির্দেশ দেয়। সেই মতো এদিন সকালে অনুব্রত 5 দিনের বেড রেস্টের সময় শেষ হতেই দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বোলপুরের এসটিপিও অফিসে এসে হাজিরা দেন অনুব্রত। পুলিশ সূত্রে জানা গেছে, অনুব্রত মণ্ডলকে নিয়ে আইসির যে অডিও ভাইরাল হয়েছে সেই প্রসঙ্গেই 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কে প্রথম ফোন করেছিল, কার ফোন থেকে ফোন করা হয়েছিল, মূলত এই সমস্ত বিষয়গুলি নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তবে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মহকুমা পুলিশ আধিকারিকের কাছ থেকে বেরিয়ে যায়। পরবর্তী অডিও বিতর্কে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। তবে এই ঘটনায় বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটেও অনেকটাই পরিবর্তন এসেছে। বোলপুর থেকে শুভদীপ ভুঁইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার কারণ হচ্ছে আজকে ক্রমাগতভাবে কয়েকটা মিডিয়া যেগুলো আমাকে ব্যক্তিগতভাবে অনুব্রত মণ্ডলকে জড়িয়ে আমি বিজেপি লয়ার এই বলে ক্রমাগতভাবে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে আমার একটা বক্তব্য, আপনারা সকলেই জানেন যে প্রেসের লোকরা যে অ্যাডভোকেটরা বেতনভোগ কর্মচারী নয়, তারা অভিযোগকারী এবং অভিযুক্তর পক্ষে রিপ্রেজেন্ট করবেন আদালতে। যে কোনো সময় আদালতে যে কোনো ব্যক্তির বিষয়ে তারা রিপ্রেজেন্ট করার অধিকার তাদের অ্যাডভোকেটস অ্যাক্ট অনুযায়ী দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেটা বলছেন মনু সিং, সিংভি, কপিল সিবাল, পি চিদাম্বরম, তারা প্রথিতযশা লয়ার, সারা ভারতবর্ষে তথা পৃথিবীতেও নাম। তারা কিন্তু ব্যক্তিগতভাবে রাজনৈতিক জীবনে কংগ্রেস করে। কপিল সিবাল বর্তমানে সমাজবাদী পার্টির মেম্বার, কিন্তু তিনি রাজ্য সরকারের হয়ে রিপ্রেজেন্ট করেননি। আপনারা দেখেননি? আপনারা তো দেখেছেন যে তারা রিপ্রেজেন্ট করেছেন। তাহলে এই বিষয়ে আমাদের বক্তব্য, আমার বক্তব্য যেভাবে প্রচার করা হচ্ছে যে আমি বিজেপির লয়ার, এখানে কোনো পলিটিক্যাল কেস হয়েছে? পলিটিক্যাল কেস নয়, ব্যক্তিগত কেস। তৃতীয় নম্বর হচ্ছে, আমি 1973 সাল থেকে বিশ্বভারতী ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীকালে শোভন ব্যানার্জি, গঙ্গা ঘোষ প্রয়াত, চিত্তরক্ষিত, অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরীর সঙ্গে একসঙ্গে আমরা কংগ্রেস করেছি। এবং যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়, আমি কেষ্টুদা, চন্দ্রনাথ সিনহা, চন্দ্রনাথ ব্যানার্জি, গগন সরকার, চিত্তরক্ষিত, এদের সঙ্গে একসঙ্গে তৃণমূল কংগ্রেসে জয়েন করি। শুধু তাই নয়, যখন বামপন্থীরা ক্রমাগতভাবে আক্রমণ চালাচ্ছে, সেই সময় কেষ্টদার নেতৃত্বে, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে থুপসরা গ্রাম পঞ্চায়েত যে ইলেকশন হয়, সেই ইলেকশনে থুপসরা গ্রাম পঞ্চায়েতের আমরা দখল করি জনসাধারণের মাধ্যমে। সেখানেও কিন্তু আমি কেষ্টদার সঙ্গে ছিলাম। শুধু তাই নয়, বর্তমানে পূর্ব বর্ধমান জেলা ঘুষকরা পৌরসভা বাম দুর্গ, সেখানেও কিন্তু কেষ্টদার সঙ্গে আমি ছিলাম। আমি কংগ্রেসে ছিলাম, পরবর্তীকালে টিএমসিতে ছিলাম, টিএমসিতে আছি, টিএমসিতে ভবিষ্যতে থাকব। 2021 সালে যে ঘটনার কথা বলা হয়েছে, সেই সময় আমাকে লিগ্যাল সেল বলে নয়, আপনারা প্রমাণ করুন যে আমার কোনো মিছিল মিটিং কোনো জায়গাতে আমি কোনো বক্তব্য রেখেছি। 2023 সালে আপনারা বলছেন
2023 সাল থেকে আমাকে বলতে দেন 2023 সাল 2024 সালে আপনি দেখান যে কোনো বিজেপির প্রার্থীর হয়ে আমি প্রচার করেছি। এটা তৃতীয় নম্বর হচ্ছে আমি বিজেপি কিনা সেইটা সব থেকে প্রমাণ করবেন বর্তমান বীরভূম জেলার যিনি সভাধিপতি আছেন তার কেস, সেই কাজল শেখের কেস দীর্ঘদিন ধরে করছি, আজও করছি। তাহলে আমি যদি বিজেপি হতাম তাহলে তিনি নিশ্চয়ই আমাকে কেস দিতেন না। আমার কাছে কোনো দলটা ছিল না, আমার কাছে ছিল আমি ব্যক্তিগত জীবনে কেষ্টদার ফলোয়ার্স, আমি টিএমসির ফলোয়ার্স, আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে চলবো, ভবিষ্যতে চলবো। অভিষেক ব্যানার্জির নেতৃত্ব এখন চলছি, ভবিষ্যতেও চলবো। আমি আপনাদের যেটা ভুল, আপনারা যেটা না জেনে অপপ্রচার করছেন, এই অপপ্রচারটা আপনারা করবেন না। প্রেসের কাছে আমার বক্তব্য, এই অপপ্রচার করবেন না। আপনারা জানেন আপনার এটা ভুল, কোন যারা করেছে তাদেরকে প্রশ্ন করুন, তথ্য। আপনারা সাংবাদিক, আপনারা তথ্য না নিয়ে কিভাবে এটা বলেন? কিভাবে আপনারা বলেন? বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার কোনো কমিটিই নেই। আমরা যতদূর জানি আপনি কি করে জানলেন বিজেপির কমিটি আছে নেই? আমরা দেখছি, পেপারে দেখছি কোনো কমিটি নেই, আমরা পেপারে দেখছি। আমি পেপারে দেখছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখছি নেই। তাদের বলুন না, আপনাদের ক্যান্ডিডেট ছিল বলুন না। আমি ব্যক্তিগতভাবে ইলেকশন করেছি চন্দ্রনাথ সিনহার হয়ে, আমরা ব্যক্তিগতভাবে ইলেকশন করেছি অসিত মাল হয়ে, ব্যক্তিগতভাবে ইলেকশন করেছি অনুপম হাজরা যখন তৃণমূল কংগ্রেসের এমপি হিসাবে দাঁড়িয়েছিল তখন করেছি। আর তাই নয়, এর যে বিশাল চক্রান্ত, আগেও আপনাদেরকে তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।